আসসালামু আলাইকুম। আমরা পূর্বজয়ের আজকের পর্বে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথেই আছি আমি সিনথিয়া জান্নাত। প্রতি পর্বের মতো শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। তেজগাঁও ফার্মগেট এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দখল, শিক্ষার্থীদের নিরাপত্তা ও চলাচলের অধিকার হুমকির মুখে। ঢাকার রাস্তায় ঝুলছে অনুমোদনহীন তার, পথচারী ও স্কুলগামী শিশুদের জন্য জননিরাপত্তা হুমকি। রাশিয়ায় আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে স্বর্ণপদক সহ পদকজয়ী বাংলাদেশের 4 তরুণ। এবারে বিস্তারিত। রাজধানীর তেজগাঁও, যেখানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন হাজারো স্বপ্ন নিয়ে আসে শিক্ষা নিতে, কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানের সামনেই দখল, দোকান আর আবর্জনা স্তূপে যেন হারিয়ে যাচ্ছে তাদের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচলের অধিকার। শিক্ষার্থীদের আন্দোলনে নড়ে চড়ে বসেছে কর্তৃপক্ষ। তবে প্রশ্ন থেকে যায়, এই উদ্যোগ কি সাময়িক? বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিকল্পনা ও নিয়মিত তদারকি ছাড়া শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও দখলমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। রিপোর্ট করছে সাবিহা আঞ্জুম পৌশি। তেজগাঁওর ব্যস্ত এলাকায় প্রতিদিন হাজারো শিক্ষার্থী যাতায়াত করে, কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গড়ে উঠেছে অসংখ্য দোকান, রিকশার গ্যারেজ আর জমে থাকা আবর্জনা স্তূপ। এর ফলে সংকুচিত হয়ে পড়েছিল রাস্তা, বাধাগ্রস্ত হচ্ছিল শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল। অবৈধভাবে যে পার্কিং, সেটা বন্ধের জন্য আমরা মার্চ মাস থেকে সিটি কর্পোরেশন, প্রশাসন সবার কাছেই লিগ্যালভাবে নোটিশ দিয়ে আসতেছি। তাদের কাছে আমরা অনেকভাবে ট্রাই করছি যাতে এগুলো না থাকে, উচ্ছেদ করার জন্য, কিন্তু আমরা তাদের রেসপন্স না পাওয়ার কারণে কালকে বাধ্য হয়েছি মানববন্ধন করতে। এই ব্লকেট কর্মসূচির কারণে দেখা গেছে যে প্রশাসন এবং সিটি কর্পোরেশন থেকে তাদের টনক নড়ে এবং তারা আমাদেরকে সাময়িকভাবে এগুলো উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন এবং তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদের দাবিগুলো পুরোপুরিভাবে আইনিভাবে কার্যকর করবে। অভিভাবকরা জানান, বারবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অভিযোগ করেও কোনো স্থায়ী সমাধান পাননি। অ্যাক্সিডেন্টের চরম দুর্ভোগে ভোগী। অনেক সময় হয় এরকম যে বাচ্চারা রাস্তায় এপার যাচ্ছে, রিক্সা এসে সামনে দাঁড়াইছে, আর অটো রিক্সা তো এখন এমনিতেই অনেক সমস্যা করে। বিভিন্ন চা দোকান, হোটেল, রেস্তোরাঁ বিভিন্ন কিছু দিয়ে রাস্তাকে ব্লক করে ফেলছে। এই এলাকায় হলো স্কুল কলেজের এলাকা। এই এলাকাটাকে চাই যে দূষণমুক্ত, শব্দমুক্ত এবং এই যে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে রাখে, গাড়ি পার্কিং করে রাখে, এগুলো যেন এখানে না হয়। 2 দিন ধরে মনে একটু রিল্যাক্সে হাঁটছি, 2 দিন মনে একটু দোকানটা মনে করছে, আবার কয়েকদিন পরে আবার এটাই করবে। সেজন্য এটা ভালো উদ্যোগ নিয়েছে, আমি আশা করি এটাই করুক। সম্প্রতি শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলনে নামলে তবেই নড়ে চড়ে বসে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের নির্দেশে যৌথ অভিযানের নামে 3 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কর্পোরেশনের গাড়িতে করে নিজেরাই অবৈধভাবে রাখা রিকশা ও দোকানপাট উচ্ছেদ করে। প্রশাসন আজকের এই ব্যবস্থা গ্রহণে আমাদেরকে সহযোগিতা করে এবং তাদের সাথে আমরা সম্মিলিতভাবে আজকের এই যে আপনার অবৈধ দখলমুক্ত ক্যাম্পাস, আমাদের স্কুল রোড, সেটি আমরা কার্যক্রম পরিচালনা করছি। এদিকে গত 21 অক্টোবর রাত 10টায় বিজ্ঞান কলেজের সামনে ট্রাকের চাপায় মৃত্যু হয় সিফাত নামের এক কিশোরের। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ট্রাক চালক ও মালিককে খুঁজতে কাজ চলছে। তাকে ধরার জন্য আমরা সিসিটিভি ফুটেজগুলো পর্যালোচনা করার চেষ্টা করতেছি। আইনগত বিষয়ে প্রক্রিয়াধীন, আমরা মামলা নিব অজ্ঞাতনামা ট্রাকের বিরুদ্ধে। ট্রাকের মালিক বা ড্রাইভার তাদেরকে বের করে আমরা ব্যবস্থা নিচ্ছি। এর পরের দিন আবারও ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ফার্মগেট শিক্ষার্থীরা নিরাপদ এবং দখলমুক্ত সড়কের দাবিতে মানববন্ধন করে। বিশেষজ্ঞরা বলছেন, সিটি কর্পোরেশনের অবহেলা ও অবজ্ঞার ফলে তেজগাঁও ফার্মগেটের মতো এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সঠিক পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে। মূলত সিটি কর্পোরেশনের অবহেলা এবং অবজ্ঞার কারণে আমাদের শিক্ষায়তনগুলো তার আশেপাশে উপযুক্ত প্রতিবেশ এবং পরিবেশ পাচ্ছে না। ভবিষ্যৎ প্রজন্মকে এই সমস্ত অগ্রাহ্য করা অধিকার থেকে বঞ্চিত রাখার মধ্যে দিয়ে আমরা প্রায় বিকলাঙ্গ করছি। তারা আজেবাজে খাবার খেয়ে পেটের অসুখে ভুগছে, তারা ধূলি দূষণ, বায়ু দূষণের কারণে স্নায়বিক অসুখে ভুগছে এবং চলাফেরায় পুরো পথের মধ্যে বিভিন্ন ধরনের অবৈধ ব্যবসা, অবৈধ কার্যক্রমের মধ্যে তাদের
সাংস্কৃতিক এবং মনোদৈহিক বিকাশে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সিটি কর্পোরেশন এই অবহেলাজনিত কারণে আসামের কাঠগড়ায় দাঁড়াতে পারে। আমি বিশ্বাস করি সরকারের উচিত প্রত্যেকটা শিক্ষায়তন এবং এই অঞ্চলটি অর্থাৎ হলিক্রস, বটমডি, তেজগাঁ, টেকনিক্যাল এই অঞ্চলটিতে বিশেষভাবে প্রণিধানযোগ্য এবং মনে রাখা দরকার একটি নগরীর ব্যবসা বাণিজ্যের চেয়েও তার ভবিষ্যৎ প্রজন্মের সুশিক্ষা, ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য তথা জনস্বাস্থ্য নিশ্চিত করা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টরা বলছেন এমন অভিযানের পরও যদি নিয়মিত মনিটরিং না করা হয় তবে অল্প দিনের মধ্যেই দখলদাররা আবার ফিরে আসবে। তাই শুধু অভিযান নয়, টেকসই ব্যবস্থাই পারে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে। তেজগাঁওয়ের স্কুল কলেজ ঘিরে রাস্তা দখল করে গড়ে উঠেছে দোকানপাট, রিকশার গ্যারেজ আর ময়লা আবর্জনা স্তূপ। ফলে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছে শত শত শিক্ষার্থী। অভিযোগ করেও সাড়া মেলে না সিটি কর্পোরেশনের। বিশেষজ্ঞরা বলছেন এটা শুধু অব্যবস্থাপনা নয়, নগর পরিকল্পনারও চরম ব্যর্থতা। সাবহানজুন পৌশি, আমরা করব জয়, 18 বাংলা, ঢাকা। ঢাকার রাস্তায় ঝুলে থাকা অনুমোদনহীন তার এখন কেবল সৌন্দর্যহানি নয়, হয়ে উঠেছে জননিরাপত্তার হুমকি। প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, ঝুঁকিতে পথচারী থেকে শুরু করে স্কুলগামী শিশুরাও। বিশেষজ্ঞরা বলছেন শহরের নিরাপত্তা ও সৌন্দর্য রক্ষায় এখনই নগর কর্তৃপক্ষকে সমন্বিতভাবে এই তারের জট সরিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। রাব্বি হোসেনের রিপোর্টে। রাজধানীর অনেক স্থানে মাথার ওপর যেন এক অদৃশ্য বৈদ্যুতিক বোমা ঝুলে আছে। বৈদ্যুতিক খুঁটিতে ঝুলছে অনুমোদনহীন অসংখ্য ইন্টারনেট ও বৈদ্যুতিক কেবল, ঠিক যেন মাকড়সার জাল। পথচারীদের জন্য এসব শুধু অসুবিধাই নয়, বয়ে আনছে ভয়ঙ্কর ঝুঁকিও। এক একটা তার আছে, এদিক দিয়ে মাথা বাইজে একজনের শরীরে কাইটে যেতে পারে, জামা কাপড়ে বাজে, শাড়িতে বাজে, মেয়ে ছেলেদের শাড়িতে বাজে যায়, এবং বয়স্ক পুরুষ যারা যায় নামাজে গেলে অনেক সময় পাঞ্জাবিতে বাইজে যায়। মানুষও তো অনেক সময় দেখা চলে, কষ্ট হয়, তারপরেও তা যার যার কাজে সে যাইবই। কারণ কাজে যায়, অনেক সময় গায়ে লাগে, সমস্যা হয়, হইলে কি কার কাছে বলবে। বিশেষ করে শিশু কিশোরদের জন্য পরিস্থিতি আরো ভয়াবহ। স্কুলে যাওয়া কিংবা খেলতে বের হওয়া, প্রতিটি মুহূর্তেই ভয় কাজ করছে তাদের মনে। বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এই গরম বাধা সৃষ্টি করে, যে এখান থেকে যাতায়াতের সময় দেখেন যে একটা দুর্ঘটনা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে সন্ধ্যার সময় রাস্তায় অনেক থাকে, রিক্সাতে একটু উঁচা বসতে হয়, তো তখন বিশেষ করে চোখে নাক মুখে যদি লাগে তখন তো বড় ধরনের দুর্ঘটনা। ভয় লাগলে কি, আমরা তো আতঙ্কের দেশে বাস করি ভাই, এটা আতঙ্কের দেশ, এখানে কিছু করার নাই। ভয় লাগলেও তো কিছু করার নাই। বিশেষজ্ঞরা বলছেন আগুন লাগার বহু ঘটনার মূল কারণ এসব জট পাকানো তার। কিন্তু এত বিপদের পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন নির্বিকার। অন্তর্বর্তী সমাধান হিসেবে উপর দিয়ে যদি যায়, সেটাকে যেন একটা ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসা যায় এবং একটা সংস্থা আরেক সংস্থার সাথে যেন তাদের পরিকল্পনাটা শেয়ার করে, যেন একে অপরের তার যেটা কোথায় আছে কিভাবে আছে সেটাকে জেনে বুঝে যেন পুরো বিষয়টা একটা ব্যবস্থাপনায় আনতে পারে। আর যারা এই সরকারের এই যে গাইডলাইন মানবে না, তাদেরকেও কী ধরনের প্যানালাইজেশন করা যায় এইটাও সুনির্দিষ্ট থাকা উচিত, এবং এটাকে একদমই যারা সার্ভিস প্রোভাইডার তাদের ইচ্ছের উপর ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। সংশ্লিষ্টরা সচেতন না হলে এবং দ্রুত ব্যবস্থা না নিলে এর মূল্য দিতে হতে পারে মানুষের জীবন দিয়েই। আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক সেখানে মাথার উপরে ঝুলছে অসংখ্য বিদ্যুতিক এবং ইন্টারনেটের তার, যা যে কোনো মুহূর্তে হতে পারে প্রাণঘাতী দুর্ঘটনার কারণ। বিশেষজ্ঞরা বলছেন এসব ঝুলন্ত তার শুধু অগ্নিকাণ্ড বা শর্ট সার্কিটের ঝুঁকি বাড়াচ্ছে না, বরং শিশু ও পথচারীদের জীবনও করছে হুমকির মুখে। রাব্বি হোসেন, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যকেও ভালো রাখা গুরুত্বপূর্ণ হলেও আমাদের দেশে মানসিক স্বাস্থ্যকে ততটা গুরুত্ব দেওয়া হয় না, যার কারণে শিশু কিশোরদের মাঝে বাড়ছে মানসিক সমস্যা। বিশেষজ্ঞদের মতে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সচেতনতা বাড়াতে হবে। বিস্তারিত ফারিয়া আক্তার রিপোর্টে। শিক্ষার্থীদের শারীরিক স্বাস্থ্যের মতন মানসিক স্বাস্থ্য নিশ্চিত করাও সমান জরুরি। কিন্তু আমাদের দেশে শারীরিক অসুস্থতাকে গুরুত্ব দেওয়া হলেও মানসিক স্বাস্থ্যের বিষয়টি এখনও উপেক্ষিত। সমাজের শিক্ষার্থীদের মাঝে মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা করা আজও এক ধরনের ট্যাবু হয়ে আছে। ফলে নানা মানসিক চাপ, উদ্বেগ, হতাশায় ভুগছে শিক্ষার্থীরা, যা প্রভাব ফেলছে তাদের পড়াশোনা ও দৈনন্দিন জীবনে। আমরা কোনো কারণ ডিপ্রেস বা কোনো একটা সমস্যায় ভুগি, তাহলে অনেক সময় দেখা যায় ফ্যামিলিরা সেটা নিয়ে বেশি একটা গুরুত্ব দেয় না, বা স্কুল শিক্ষকরা বেশি একটা গুরুত্ব দেয় না। আর পড়ালেখার ক্ষেত্রে যেটা হয়
আমরা অনেক সময় টেনশনে পড়ে থাকি যে আমি যে এটা পড়তেছি এটা কি আদৌ হবে, এটা ম্যামকে জিজ্ঞেস করি বা আম্মুকে জিজ্ঞেস করি যে আমি এটা পড়ছি, এভাবে বললে কি হবে বা এভাবে লিখলে কি হবে, আমাকে কি মার্ক দিবে। আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, আমরা সব কথা বলতে পারি, কিন্তু এই অনেক ডিপ্রেশনের কথা বলতে পারি, কিন্তু আবার কিছু কিছু কথা আছে যেগুলো সবার কাছে বলা যায় না। যেমন আমাদের ফ্যামিলির কাছে যদি আমরা অনেক কথা বলি, তারা আমাদেরকে ছোট মনে করে বলে যে আরে যাও, কি হয়েছে, এটা তো। আমার মধ্যেও করে, আমার অনেক ফ্রেন্ডসদের আছে যারা, মানে আমি তখন ক্লাস 8-এ, তো আমার এরপরে তো আমরা 9-এ, তো আমাদের একটা ভাগ থাকে যে এটাই নিতে হবে, এটা নিতে হবে। তো আমার অনেক ফ্রেন্ডসরা আছে যে অনেকে কমার্স, আর্টস এগুলো নিয়ে পড়তে চায়, কিন্তু বাসা থেকে চাপ দেয় যে না, সায়েন্সই নিতে হবে, সায়েন্স না নিলে কিছু হওয়া যাবে না। এই জন্য আমার অনেক ফ্রেন্ডসরাই এখন ডিপ্রেশনে ভুগছে বলা যায়। শিক্ষকরা বলছেন শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে কাজ করতে হবে। এখানে একটা ত্রিভুজ বিষয় আছে, সেটা হলো যে প্রথমত সে তার মা বাবা, তার ফ্যামিলির পরিবেশটা কেমন সেটা আসে, এরপরে তার বন্ধু বান্ধব, পারিপার্শ্বিকতা এবং সর্বোপরি আমাদের কাছে যখন আসে টিচারদের কাছে আমরা এরকম বিষয়টা দেখতে পারি যে কিছু কিছু বাচ্চা এরকম বিষণ্ণ থাকে, মন খারাপ, তারা ক্লাসে বন্ধুদের সাথে তেমন প্রফুল্ল বা হাসি মুখে কথা বলে না বা আচরণ করে না, একা থাকে, নিজেকে গুটিয়ে রাখতে পছন্দ করে। তো অনেক সময় দেখা যায় যে এটা অবশ্য এখন বেশি দেখা যায়, এটার কারণ হলো এখন মা বাবা অনেক বেশি ব্যস্ত থাকে, তারা জব করুক সেটাও একটা বিষয়, জব ছাড়াও তারা ব্যস্ত থাকে ডিভাইস নিয়ে। দেশের শিশু কিশোরদের মধ্যে প্রায় 14.5% মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে, কিন্তু উদ্বেগের বিষয় হলো এদের মধ্যে 92%ই কোনো ধরনের চিকিৎসা বা পরামর্শ গ্রহণ করে না। আসলে কি বলবো, পড়ার চাপ তো অনেক, স্কুলের টিচাররাই বা কি করবে, ওদের মনে করছেন যে একটা সিটি পরীক্ষা হচ্ছে, পরবর্তীতে আরেকটা পরীক্ষা হচ্ছে, এই যে এখন সিটি পরীক্ষা চলছে, চলার মাঝখানে 15 দিন পরে বা বার্ষিক পরীক্ষা, তাহলে ওদের রিল্যাক্সের টাইমটা কোথায়? বাচ্চাদের মন বোঝা কঠিন, এখনকার বাচ্চা তো, তারপর আমি আমারটার চেষ্টা করি, জানি না সবাই করে কিনা, কিন্তু আমারটা আমি বোঝার চেষ্টা করি, সবসময় জানতে চাই যে ওর মন খারাপ কেন, কেন, মানে এটা ও বলে না, সহজে তো বলতে চায় না, তবে অনেক কিছু শেয়ার করে মমতা আমার সাথে। বিশেষজ্ঞরা বলছেন শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে অভিভাবকদের সচেতনতার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে। শিশু কিশোরদের মানসিক রোগের পেছনে আসলে অনেকগুলো কারণ আছে। তো আমরা যেটা দেখি যে একটা হচ্ছে যে জেনেটিক ফ্যাক্টর বা ফ্যামিলিয়াল ফ্যাক্টর, মানে তার যদি পরিবারে কারোর কোনো সদস্যদের যদি মানসিক রোগ থেকে থাকে তাহলে তার মধ্যে সেই রোগটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এছাড়াও কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা পারিপার্শ্বিক কিছু ফ্যাক্টর থাকে, প্লাস যেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর বা তার ব্যক্তিগত কিছু ফ্যাক্টর থাকে। একজন শিশু বা কিশোর তার দৈনন্দিন 5 থেকে 6 ঘন্টা সে স্কুলে থাকে, তো এই সময়ে ও কেমন আছে, কি করছে, তার কি কি প্রবলেম হচ্ছে বা তার কি কি ক্লাসমেটদের সাথে বা টিচারদের সাথে বা স্কুলের পরিবেশে কী কী সমস্যা হচ্ছে, সেগুলোকে টিচাররা যদি বুঝতে পারেন যে না, তার হয়তো কোনো ধরনের সমস্যা হচ্ছে, মানসিক সমস্যা হচ্ছে, সেটার জন্য গার্জিয়ানকে বা অভিভাবককে জানাতে হবে, তাহলে এটা অনেক ভালো একটা বিষয় হয়। কিন্তু এটা করতে হলে আসলে স্কুলের টিচার, স্কুলের কর্তৃপক্ষ এবং স্কুলে যদি কোনো মানসিক রোগ বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞান বিশেষজ্ঞ, সাইকোলজিস্ট, স্কুল মেন্টাল হেলথ কাউন্সেলর, এই ধরনের কোনো পোস্ট যদি থাকে, এই ধরনের কোনো ব্যক্তি যদি থাকেন, তাহলে তারা রেগুলার মনিটরিংটা করতে পারবেন। কিছু প্রাইভেট স্কুল আছে, অল্প কয়েকটা স্কুল আছে ঢাকাতে যেখানে মেন্টাল হেলথ কাউন্সেলর আছে, সেটা আসলে খুব কম। তো এজন্য সারা দেশব্যাপী কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্যকে ঠিক রাখতে হলে বা তাদের মধ্যে মানসিক রোগকে প্রতিরোধ করতে হলে আমাদের মেন্টাল হেলথ কাউন্সিলর বা মেন্টাল হেলথ স্পেশালিস্ট স্কুলের জন্য স্কুল মেন্টাল হেলথ সার্ভিসটা খুব জরুরি। মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বোঝাতে সমাজে সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শারীরিক স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি মানসিক স্বাস্থ্য ভালো রাখাও গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের সমাজে মানসিক স্বাস্থ্যকে এখনও ততটা গুরুত্ব দেওয়া হয় না। দেশের প্রায় 14% শিশু কিশোর মানসিক সমস্যায় ভুগছে। বিশেষজ্ঞদের মতে অভিভাবকদের পাশাপাশি শিক্ষকদেরকেও শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্যের উপর গুরুত্ব দিতে হবে। পারি আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।
বর্তমান যুগে কম্পিউটার শিক্ষা শুধু প্রয়োজন নয়, ভবিষ্যতের জন্য অপরিহার্য দক্ষতা। বিদ্যালয় পর্যায়ে এই শিক্ষার ভিত্তি গড়ে উঠলেও দেশের অনেক স্কুলেই এখনও নেই পর্যাপ্ত কম্পিউটার কিংবা ট্যাবের ব্যবস্থা। ফলে প্রযুক্তি নির্ভর শিক্ষায় পিছিয়ে পড়ছে অসংখ্য শিক্ষার্থীরা। বিস্তারিত দেখুন সৈয়দ আশিকুর রহমান আনমোলের রিপোর্টে। বর্তমান বিশ্ব প্রযুক্তি নির্ভর। জীবনযাপন থেকে শুরু করে শিক্ষা, সব ক্ষেত্রেই তথ্য প্রযুক্তি এখন অপরিহার্য। তাই শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় পর্যায়ে কম্পিউটার ও আইসিটি শিক্ষা শুধু প্রয়োজন নয়, এটি ভবিষ্যতের দক্ষতা অর্জনের প্রথম ধাপ। বাংলাদেশে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বর্তমানে প্রায় ৩৭,০০০ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে ১১,০০০-এরও বেশি স্কুল কলেজে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। কম্পিউটার শিক্ষাটা আসলে কি আমাদের দরকার, কিন্তু আপাতত আমাদের শিক্ষা ব্যবস্থা এটা তেমন একটা মনোযোগ দেওয়া হচ্ছে না। তুলনামূলক কম্পিউটারের দিকে মনোনিবেশটা কম, ল্যাব আছে কিন্তু কাজ কম। আমাদের যে আইসিটি সাবজেক্টটা আছে এটার জন্য কম্পিউটার যে প্র্যাকটিক্যালি বোঝারটা বিষয়টা খুবই অত্যাধিক গুরুত্বপূর্ণ। আমরা যদি শুধু বই পড়ে আমরা যে জিনিসটা বুঝতে পারবো, বিষয়টা যদি প্র্যাকটিক্যালি দেখা যায় এটা আরও খুবই ভালো করে বোঝা যায়। বর্তমান যুগ তো প্রযুক্তি নির্ভর, সব কিছু প্রযুক্তির সাহায্যে চলছে, তাই কম্পিউটার শেখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আইসিটিতে আমাদের এখন প্রোগ্রামিংটা আছে, না শিখলে আমাদের ভবিষ্যতে হাই পেইং কোনো জব পাবো না, আমাদের ভবিষ্যতে সিকিউর হবে না। এখন অনেক বিদ্যালয়তেই নেই পর্যাপ্ত কম্পিউটার, ইন্টারনেট বা প্রশিক্ষিত শিক্ষক। ফলে আইসিটি শিক্ষার মান ও ব্যবহারিক দক্ষতায় দেখা দিচ্ছে বৈষম্য। আমাদের জনবল, আমাদের অবকাঠামোগত সীমাবদ্ধতা আছে, আমাদের সময়ের ব্যাপার আছে, আমাদের তো কিছু বেঁধে দেওয়া আছে। ইন্টারসে করতে আমাদের বেশ কিছু বিষয়গুলো বেঁধে দেওয়া আছে। সেভাবে আমরা ক্লাসের সংখ্যায় কথাই ধরি, আইসিটি ক্লাস তো প্রতিদিন থাকে না। যতদিন আমাদের বলছে সরকার যেভাবে বলা আছে সেভাবেই আমরা করি। ব্যত্যয় ঘটানো সম্ভব না, কারণ অন্য ক্লাস দিলে আমাদের সমস্যা হয়ে যায়। কম্পিউটার ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা তথ্য সংগ্রহ, অনলাইন ক্লাস ও বিভিন্ন শিক্ষামূলক সফটওয়্যার ব্যবহার করতে পারে। বিদ্যালয়গুলোতে গত কয়েক বছরে কিন্তু প্রতিটা বিদ্যালয়েই আলাদা করে কম্পিউটার ল্যাব হয়েছে, কিন্তু সমস্যা হলো যে ল্যাবগুলোতে কম্পিউটার আছে, সেগুলো সচলও আছে, কিন্তু শিক্ষার্থীরা সেখানে যায় না কারণ সেটার সাথে আমাদের সিলেবাসের কন্টেন্টের কোনো সম্পর্ক নাই। অর্থাৎ আমরা যা পরীক্ষার জন্য পড়ি সেটা ওখানে কম্পিউটারে কিছু করার নেই, কিন্তু দুইটার যদি সমন্বয় থাকতো তাহলে শিক্ষার্থীরাও যে উপকার হতো এবং সেটা করাও সম্ভব। বিশেষজ্ঞরা মনে করছেন প্রযুক্তি নির্ভর বিশ্বে এগিয়ে যেতে হলে আইসিটি শিক্ষার বিকল্প নেই। তাই দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক ল্যাব, প্রশিক্ষিত শিক্ষক ও ব্যবহারিক শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে সরকারকে। আশিকুর রহমান আনমোল, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। অর্থনৈতিক চাপ আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন অনেকের পাতে একবেলা খাবারও অনিশ্চিত, তখনও কিছু মানুষ নিঃস্বার্থভাবে কাজ করছেন অন্যের মুখে হাসি ফোটাতে। রাজধানীতে এমনই এক মানবিক উদ্যোগ মেট্রোশেফ, যেখানে মাত্র ৫ টাকায় পথশিশু থেকে বৃদ্ধ সবাই পাচ্ছেন একবেলা পুষ্টিকর খাবার। বিস্তারিত শাহরিয়ার দিমনের রিপোর্টে। বর্তমান সময়ে যখন নিত্য প্রয়োজনীয় সবকিছুর দাম দিন দিন বাড়ছে, তখন নিম্নবিত্ত মানুষের জন্য পুষ্টিকর খাবার খাওয়া যেন বিলাসিতা। আর এমন সময়েও সমাজে এখনো কিছু মানবিক মানুষ আছে যারা এগিয়ে এসেছেন অন্যের মুখে একবেলা খাবার তুলে দিতে। এই মানবিক উদ্যোগের নাম মেট্রোশেফ। কাউকে এটা ফিল করাতে চায় না যে সে দানেরটা খাচ্ছে বা সে চ্যারিটিরটা খাচ্ছে। আমরা চাই যে সে মনে করুক যে সে তার হকেরটা খাচ্ছে। তো এটাই হচ্ছে ৫ টাকায় এই খাবারের পেছনে এটাই হচ্ছে প্রধান কারণ। প্রতিদিনে ৩ বেলা খাবারও নিশ্চিত নয় তাদের, যেখানে মাত্র ৫ টাকায় পুষ্টিকর খাবার পেয়ে খুশি এই মানুষগুলো। ৫ টাকা না থাকলেও দিবে আর কি, টাকা দেওয়াটা ভালো আর কি। ৫ টাকার খাবার তো এই জন্য আমার কাছে অনেক ভালো লাগছে, খাইতেছি রাত্রে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, ৫ টাকা দেওয়া তরকারিগুলো অনেক ভালো হয়েছে। কত টাকা দিয়ে কিনছো? কিনি নাই। ভালো লাগতেছে। কম কম। আমি আমার নাতিরে বিচারতাছি, হারে দিতাম না। আমি আসিলাম আমার ৫ টাকার বিনামূল্যে যে খাবার দিচ্ছে এটা আপনি কেমন মনে করছেন, কি মনে করছেন? ভালোই। পথশিশু থেকে বৃদ্ধ সকলের মুখে তুলে দিচ্ছে ভাত, ডাল, সবজি আর মুরগির মাংসের মতো পুষ্টিকর ও সুষম খাবার। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে সমাজের ছিন্নমূল বা ভাসমান যে লোকজন আছে তাদের জন্য কিছু একটা করা, এবং এই উদ্দেশ্যে আমরা মেট্রোশেফের পক্ষ থেকে আমরা আছি। এর সাথে আমাদের প্রবাসী কিছু বন্ধু বা সহৃদয়বান ব্যক্তি আছে, তাদের সাহায্য সহযোগিতায় আমরা এটা শুরু করেছি। মাসে 2বার বা 3বার করি। কোথায় কোথায় করা হয়? এখানে একটা আরেকদিন হয়তো দেখা গেছে
কমলাপুর রেল স্টেশন, আরেকদিন এরকম মানে এক এক জায়গায় এক এক সময়। তাদের লক্ষ্য সমাজে কোনো মানুষ যেন ক্ষুধার্ত না থাকে। এমন উদ্যোগ শুধু ক্ষুধা মেটায় না, বরং সমাজে মানবিকতা, সহমর্মিতা ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয়। শাহরিয়ার দিমন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। গত বৃহস্পতিবার ভিশন গ্লোবাল স্কুল উদযাপন করে জাতিসংঘ দিবস 2025। এই আয়োজনে শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন সংস্কৃতি ও দেশভিত্তিক পরিবেশনার মাধ্যমে জাতিসংঘের মূল আদর্শ শান্তি, ঐক্য ও বৈচিত্র্যের বার্তা তুলে ধরে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিস্টার ম্যাক্স টুটন, কান্ট্রি ডিরেক্টর ILO কান্ট্রি, এবং মিসেস সারওয়াত মাসুদা রেজা, কান্ট্রি লিড, বাংলাদেশ ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট, এবং মিস্টার লিটন আবদুল্লাহ, রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার, বাংলাদেশ ও নেপাল। আমরা ভিশন গ্লোবাল স্কুল প্রতি বছরই UN ডে, যেটা জাতিসংঘ দিবস যেটা বলি 24 অক্টোবর, সেটা পালন করে থাকি। আমাদের স্কুলে বিভিন্ন দেশের বাচ্চারা পড়ছে, তাদের কালচারগুলো সব কিছু আমরা উঠিয়ে ধরি। এটা প্রতি বছরই আমরা করছি জানিয়ে দেওয়ার জন্য যে UN আমাদের কতটুকু সহযোগিতা করছে, এবং এর সাথে সাথে আমাদের যারা স্টুডেন্ট রয়েছে, ফরেন স্টুডেন্ট, তাদেরকেও এনকারেজ করছি যে বাংলাদেশ সবসময় ফরেনারদের সাথে আছে এবং একটা ভালো শিক্ষা দিচ্ছি আমরা। রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুস 2025-এ প্রথমবারের মতো স্বর্ণপদক অর্জন করেছে বাংলাদেশ। দেশের প্রতিনিধিত্বকারী এই দলে ছিলেন 5 জন তরুণ প্রতিযোগী। নিজেদের উদ্ভাবিত বন্যাঙ্গী ঝুঁকি শনাক্তকরণ ব্যবস্থা প্রকল্পের মাধ্যমে তারা অর্জন করেছে আউটস্ট্যান্ডিং প্রেজেন্টেশন অ্যাওয়ার্ড। আর দেশের পক্ষে একমাত্র স্বর্ণপদক জয় করেছেন তানসিন মোহাম্মদ। তরুণদের এই সাফল্যে গর্বিত পুরো বাংলাদেশ। বিস্তারিত মোবারক হোসেনের রিপোর্টে। বিশ্বমঞ্চে নিজের দেশের পতাকা উঁচিয়ে তোলা যে কোনো তরুণের জন্য এক স্বপ্নের মুহূর্ত। সেই স্বপ্নকেই বাস্তব করেছে আমাদের দেশের একদল তরুণ প্রতিযোগী। গত 13 থেকে 20 সেপ্টেম্বর রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুস 2025-এ অংশগ্রহণ করে তারা বাংলাদেশের প্রতিনিধিত্বে। দলে ছিলেন 5 জন তরুণ। বন্ধুত্বপূর্ণ এক আহ্বান থেকেই শুরু, আর শেষ হয়েছে বাংলাদেশের এক গৌরবময় অর্জনে। এখন তো ক্লাইমেট চেঞ্জ একটা হট টপিক, কারণ এটার ভুক্তভোগী অলমোস্ট সবাই, যেমন বাংলাদেশ ওয়ান অফ দ্য টপ লিস্টে পড়ে এর মধ্যে। সো এই জিনিসটাকে প্রমোট করার জন্য এবং এই ক্লাইমেট চেঞ্জ রিলেটেড যত রকম প্রবলেম আছে এগুলা কিভাবে সলভ করা যায় ওয়ার্ল্ড ওয়াইড, গ্লোবালি এবং লোকালি, এই জিনিসটার জন্য মেনলি এই অলিম্পিয়াডটা করা হয়েছে। অ্যান্ড এই অলিম্পিয়াডের ব্যাপারে আমরা প্রথমে জানতে পারি রাশিয়ান এম্বাসির ফেসবুক পেজ থেকে, ওরা পোস্ট করছিল এই বিষয়ে। অ্যান্ড রাশিয়ান এম্বাসি অলমোস্ট ওদের সিরিয়াস এডুকেশন ফাউন্ডেশন থেকে শুরু করে যত প্রকার গভর্নমেন্ট ইভেন্ট রাশিয়াতে হয়ে থাকে সবগুলোর নমিনেশন বিভিন্ন রকম পোস্ট ওরা করে থাকে। আমাদের ওখানে একটা ল্যাবে টেস্ট দিতে হয়েছিল। এখনকার বাংলাদেশে দেখা যায় যে ল্যাব ফ্যাসিলিটিসটা খুব কম বলা যেতে পারে, যেখানে খুবই যন্ত্রপাতি বলেন বা কেমিক্যালের স্বল্পতা বা ঘাটতি রয়েছে, যেগুলো যদি আমাদের বাংলাদেশে এগুলোর ব্যবস্থা করা যায়, যেখানে আমরা প্র্যাকটিস করতে পারি এগুলো বিষয় নিয়ে, তাহলে দেখা যায় যে যখন আমাদের মতো রিসার্চ মাইন্ডেড বা এরকম ইয়াং মাইন্ডেড পিপলগুলো ওই জায়গাতে যাবে, তার আগে যদি এই জিনিসটা প্র্যাকটিস করে যায় তাহলে দেখা যাচ্ছে একটা আরো বেশি ভালো আউটকাম নিয়ে আসা সফল বলে মনে হয়। এটা আশাবাদী আমরা। বাংলাদেশ দল উপস্থাপন করে তাদের উদ্ভাবিত প্রকল্প বন্যাগ্নি ঝুঁকি শনাক্তকরণ ব্যবস্থা। কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্মার্ট সেন্সর প্রযুক্তি ব্যবহার করে এটি আগুন লাগার সম্ভাবনা আগেই শনাক্ত করতে পারে, যা বন ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 7 দিনব্যাপী বিভিন্ন সেগমেন্টে আমাদের ভিতরে কম্পিটিশন হয়েছে, যেখানে ইন্ডিভিজুয়াল সেগমেন্টে একটা থিওরিটিক্যাল এক্সাম দিয়েছিল সবাই, যেটা অন্যতম একটা আকর্ষণ ছিল। সেখানে আমাদের দল থেকে তাসিন মোহাম্মদ ভাইয়া স্বর্ণপদক অর্জন করে, এবং আমাদের এসডিজির উপরে আরেকটা প্রেজেন্টেশন দিতে হয়েছিল, সেখানে আমরা দলীয়ভাবে প্রেজেন্টেশন দিয়েছিলাম আমাদের এসডিজির কিছু ইন্ডিকেটর সম্পর্কে। সেখানে আমরা দলীয়ভাবে আউটস্ট্যান্ডিং প্রেজেন্টেশন অ্যাওয়ার্ডটা অর্জন করেছি। নানা চ্যালেঞ্জ পেরিয়ে রাশিয়ার মাটিতে দেশের জন্য সম্মান বয়ে আনে এই তরুণরা। তাদের দাবি, বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণের আরও সুযোগ সৃষ্টি হোক দেশে। প্রতিযোগিতায় বাংলাদেশ দল অর্জন করে আউটস্ট্যান্ডিং প্রেজেন্টেশন অ্যাওয়ার্ড।
আর ব্যক্তিগতভাবে তাসিন মোহাম্মদ পান গোল্ড মেডেল, যা বাংলাদেশের একমাত্র স্বর্ণপদক। যখন আমি শুনি যে তারপর আমার নাম ডাকা হলো, তখন আমি আসলে নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার টিমমেটরা, আমার চারপাশে তো আমরা পুরো বাংলাদেশ টিম একসাথে বসেছিলাম, আমাকে ওরা বলছে কি তোমাকে ডাকতেছে। তখন আমি দৌড়ে যাই, দৌড়ে যাওয়ার পর মেডেল নিই, এবং যেটা সত্যি কথা যে মানে ওভারওয়েলম হয়ে গেছিলাম, যেটা মানে একদম বাস্তব অর্থে, যে এতগুলো মানে হঠাৎ করে এরকম হয়ে যাব কিংবা মেডেল পেয়ে যাব, এটা তো আমি আসলে মানে ওইভাবে মানে বিশ্বাস করতে পারছিলাম না। যদি আশা করছিলাম, কিন্তু তারপরও বিশ্বাসযোগ্যতা ছিল না, কারণ স্বর্ণপদক কিন্তু অনেক বড় একটা বিষয়, একটা এজ এ ইন্টারন্যাশনাল মেডেল। সন্তানের এমন সাফল্যে অভিভূত অভিভাবকরাও। আমি এককভাবে মেডেল পাইছি, আমি জানতাম না যে এককভাবে মেডেল দেয়। তো তখন যে আমার অনুভূতিটা কি ছিল, আমি খুশিতে কান্না করে দিয়েছিলাম। জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জে বাংলাদেশের তরুণ প্রজন্মের এই সাফল্য প্রমাণ করে ইচ্ছা, পরিশ্রম আর উদ্ভাবনী চিন্তা থাকলে কোনো সীমাবদ্ধতাই বাধা নয়। এই অর্জন শুধু একটি দলের নয়, এটি পুরো বাংলাদেশের গৌরব। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো বিষয়ে পরামর্শ থাকলে আমাদের কাছে চিঠি লিখতে জানাতে পারো। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা: পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, দ্বিতীয় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়া তোমরা চাইলে আমাদের কাছে ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। এছাড়াও স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, 01317708842। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলা পর্দায়। আল্লাহ হাফেজ।